এবার এই সীমা পাহুজার এগেনস্টে স্পেসিফিক কোর্ট বলছে যে আলাদা করে কোনো রকম কোনো ইনভেস্টিগেশন সিবিআই করলো না। সিবিআই কি করলো তাহলে? কলকাতা পুলিশ যেটুকুন কাজ করেছিল সেই কাজের ওপরে সিবিআই রিলাই করে চার্জশিটটা দিয়ে দিল। কোর্ট এখানে ক্যাটেগরিক্যালি ক্রিটিসাইজ করেছে PW49 রূপালী মুখার্জিকে। মানে কোর্ট খুব হতাশ হয়েছে যে এরকম একজন কলকাতা পুলিশের এত রেসপন্সিবল একজন অফিসার, সে এই জিনিসটা কি তো ওনার নাম হলো সুচরিতা, যতটুকুন আমি জাজমেন্টের কপিতেও রয়েছে 153 নম্বর পাতাতে। তো এই ভদ্রমহিলাকে কিভাবে কোনো উইটনেস করলো না, কেন উইটনেস করলো না, এটা আমাদেরকেও খুব বিস্ময় কে ওকে নির্দেশ করেছে। দিয়েছিল আত্মহত্যা? যিনি গোলাম আজম PW3, আর PW4 হচ্ছে ডক্টর অর্ক সেন। হ্যাঁ। তো এদের পার্টে আমাদের বেশ কিছু জায়গা মনে হয়েছিল অ্যাজ উইটনেস ডাকার সাথে সাথে এদের থেকে আরেকটু বেশি ভালো করে ইন্টারোগেট করা গেলে অনেক কিছু বেটার জানা যেতে পারতো এই মামলায়। এই 128টা উইটনেসের মধ্যে কাউকেই ডাকেনি। কত? সোমবার দিন অনারেবল ক্যালকাটা হাইকোর্টে আমাদেরকে পার্টি করা হয়েছে দুটো অ্যাপিলে, একটা স্টেট আর একটা সিবিআই করেছে। আমরা অ্যাপিয়ার করি, তার পরবর্তীকালে আমরা আমাদের মতন করে ডেফিনেটলি স্টেপস নেব। রাজদীপটা, একটা জিনিস আমি বলছি, সঞ্জয়ের ফাঁসি দিতে দুই পক্ষই এত তৎপর কেন মনে হচ্ছে আপনার? দেখুন, এটা তো আমরা রিপ্রেজেন্টিং দি ডিফ্যাক্টো কমপ্লেনেন্ট অ্যান্ড রিপ্রেজেন্টিং অভয়া, আমরা মনে করি যে এটা সত্যি বিরল থেকে বিরলতম ঘটনা, এবং আমরা চাই যে হাইয়েস্ট পানিশমেন্ট ইন মানে অ্যাজ পার ল। এবার লার্নেড কোর্ট তার কিছু অবজারভেশন রেখেছে, অবজারভেশন রাখার পরে লার্নেড কোর্ট এই জাজমেন্ট পাস করেছে, সেন্টেন্স পাস করেছে। এবার এই যে জাজমেন্টের মাধ্যমে বেশ কিছু জায়গা উঠে এসছে, তো সেই জায়গাগুলোকে আমরা অনারেবল কোর্টের কাছে নিয়ে যাব, নিয়ে গিয়ে আমরা দেখানোর চেষ্টা করব যে এই মামলাতে, মানে যেটা আমরা বারবার করে কোর্টকে বলে এসেছি, আমরা বিশ্বাস করি যে এই মামলাতে শুধুমাত্র সঞ্জয় রায় নয়, আরো বিভিন্ন লোকজনের ইনভলভমেন্সি আছে। আচ্ছা। সেই পার্টে আমরা অনারেবল কোর্টের কাছে আমরা আমাদের আর্গুমেন্ট প্লেস করব। একদম স্পেসিফিক পেজ নাম্বার 152 অফ দি জাজমেন্ট, প্যারাগ্রাফ নাম্বার 1, হিসাব মতো প্যারাগ্রাফ নাম্বার 1, তার কারণ তার আগের যে দুটো লাইন আছে সেটা কন্টিনিউইং প্যারাগ্রাফে। প্যারাগ্রাফ নাম্বার 1 এ ফার্স্ট লাইন বলছে, দ্য PW50 ডিড নট মেক এনি ফার্দার স্পেসিফিক ইনভেস্টিগেশন। কথাটার মানে হচ্ছে যে PW50 কে ছিলেন? PW50 ছিলেন হলো সীমা পাহুজা, যিনি হলো সিবিআই এর ইনভেস্টিগেটিং অফিসার। এবার এই সীমা পাহুজার এগেনস্টে স্পেসিফিক কোর্ট বলছে যে আলাদা করে কোনো রকম কোনো ইনভেস্টিগেশন সিবিআই করলো না। সিবিআই কি করলো তাহলে? কলকাতা পুলিশ যেটুকুন কাজ করেছিল সেই কাজের ওপরে সিবিআই রিলাই করে চার্জশিটটা দিয়ে দিল। দেখুন, অনেকজনকেই তো ডাকা যেতে পারতো, যেমন এই যে হসপিটাল, এই হসপিটালে তো শুধু ডাক্তাররা থাকে না, হসপিটালে ডাক্তার থাকে, নার্স থাকে, আয়া থাকে, ফোর্থ ক্লাস স্টাফ, আরো অন্যান্য বিভিন্ন লোকজন থাকে, লিফটম্যান থাকে, বা যারা টেকনিক্যাল অপারেটরস তারা থাকে। কাউকেই তো সিবিআই 128টা উইটনেসের মধ্যে কাউকেই ডাকেনি। কতজনকে এবং ডাকা হয়েছিল? ডেকেছে টোটাল 50 জনকে, কিন্তু 128টা উইটনেস করা হয়েছিল সিবিআই এর তরফ থেকে এই চার্জশিটে, যেটা প্রিলিমিনারি চার্জশিট বলে আমরা বলছি। এবং এই পার্টে কিন্তু কোনো নার্স, কোনো নার্সিং স্টাফ, যেটা খুব অবাক করেছে আমাদেরকে, যে কোনো নার্সিং স্টাফকে কিন্তু কোনো রকম ভাবেই কোনো উইটনেস হিসেবে এখানে এই মামলাতে রাখা হয়নি, যেটা আমাদের সত্যি খুব অবাক করেছে। এটা বিশ্বাস করি যে ইয়েস, সঞ্জয় রয় ওয়াজ দেয়ার, অ্যাবসলিউটলি সঞ্জয় রয় ওয়াজ দেয়ার। তার কারণ কি? তার কারণ হচ্ছিল সঞ্জয় রয়ের এগেনস্টে যা যা ট্রেস পাওয়া গেছে, দ্যাট ওয়াজ সাফিসিয়েন্ট টু কনভিক্ট হিম ইন দিস ম্যাটার। কিন্তু আরেকটু ভালোভাবে যদি তদন্তটা করা যেতে পারতো, তাহলে আরো অনেক কিছু বেরিয়ে আসতে পারতো, যেগুলো আমরা আমাদের রিটেন নোটস অফ আর্গুমেন্টে জমা দিয়েছি, এবং দ্যাট ইজ ইন দি কেস ডায়েরি। কোর্ট এখানে ক্যাটেগরিক্যালি ক্রিটিসাইজ করেছে PW49 রূপালী মুখার্জিকে। মানে কোর্ট খুব হতাশ হয়েছে যে এরকম একজন কলকাতা পুলিশের এত রেসপন্সিবল একজন অফিসার, সে এই জিনিসটা কি করে করলো। যিনি গোলাম আজম PW3, আর PW4 হচ্ছে ডক্টর অর্ক সেন। তো এদের পার্টে আমাদের বেশ কিছু জায়গা মনে হয়েছিল যে এদেরকে অ্যাজ উইটনেস তো ডাকা হলো, এদেরকে অ্যাজ উইটনেস ডাকার সাথে সাথে এদের থেকে আরেকটু বেশি ভালো করে ইন্টারোগেট করা গেলে অনেক কিছু বেটার জানা যেতে পারতো এই মামলায়, এবং সেই জায়গাতে সিবিআই এর মানে কোন তৎপরতা কোন কম ক্ষেত্রে, ছিল। যেমন এদের এদের ব্যাপারে একটু যদি জিজ্ঞাসা করি একটা আপনাকে। এবিজি টেস্টের ব্যাপার ছিল, একটা এবিজি টেস্ট করতে গিয়েছিল ডক্টর গোলাম আজম। তো এই এবিজি টেস্ট রিলেটেড লার্নেড কোর্টকে বলা হয়েছিল যে এই এবিজি টেস্টটা কি টেস্ট, কিরকম ভাবে হয়, এবং এবিজি টেস্টের রিপোর্টটা কিভাবে কমিউনিকেট করা যায় নর্মালি আজকে 2024-এ দাঁড়িয়ে।
একটা এবিজি টেস্ট, টেস্ট মানে অনেক দর্শকরা হয়তো বুঝতে পারবে না, একটু যদি বাংলায়। এবিজি টেস্ট হচ্ছে হলো একটা লাংস রিলেটেড টেস্ট হয়, যেই টেস্টটা করতে 1 থেকে 1.5 মিনিট লাগে, অ্যাজ পার দি ভার্সন অফ দি ডক্টর। সিন্স আই এম নট আ ডক্টর, আমি তো এক্সাক্ট ভালো করে বলতে পারবো না, বাট স্টিল আমি যতটা পারছি বোঝানোর চেষ্টা করছি। সেটা হচ্ছে এবিজি টেস্ট করতে 1 থেকে 1.5 মিনিট লাগে, এবং এই টেস্টের রিপোর্ট যেটা আসে সেই রিপোর্টটা ক্যান বি কনভেড, যেটা আমাদের অ্যাকচুয়ালি বলার সেটা ক্যান বি কনভেড বাই মিনস অফ মোবাইল। আমরা হোয়াটসঅ্যাপ বা মানে বিভিন্ন অন্যান্য সোশ্যাল মিডিয়া থ্রু দিয়ে ইজিলি কনভে করা যেতে পারতো, বাট PW3 বলছে যে সে এবিজি টেস্ট করলো, এবিজি টেস্ট করে সে চলে গেল 3rd ফ্লোরে। সেই এমার্জেন্সি কার টেস্ট করেছিল পেশেন্টের, কিন্তু পেশেন্টের কোনো নাম আসেনি, আচ্ছা পেশেন্টের কোনো নাম কোনোভাবেই এই কেস রেকর্ডে কোথাও ছিল না। আচ্ছা। এবং সে টেস্টটা করে কি করলো, 3rd ফ্লোরে গেল, 3rd ফ্লোরে গিয়ে তার যে সিনিয়র ডক্টর অর্ক সেনকে দেখাতে গেল। এবার আমাদের এটা প্রশ্ন ছিল যে আরজি করের মতো জায়গা, যেখানে মিনিটে মিনিটে 15, 20, 30টা করে এমার্জেন্সি পেশেন্টস আসছে, এবং যারা অন কল ডিউটি ডক্টর অ্যাট এমার্জেন্সি ডিপার্টমেন্ট, তাদের এতটা সময় হয়ে গেল যে তারা উপরে চলে গেল জাস্ট টেস্টের রিপোর্ট দেখাতে। এবার এইচওডির বেশ কিছু জিনিস নিয়ে আমরা প্রশ্ন করেছিলাম, যে উনি বিং আ ডক্টর, উনি তো জানেন যে এরকম একটা পেশেন্ট যখন মানে একজনকে দেখছে, যখন একটা খুব নগ্ন অবস্থায় এমন ভাবে পড়ে রয়েছে, যেটা ন্যাচারাল নয়, উনি এসে একটা নর্মাল চাদর দিয়ে দিলেন সেই ইয়েতে। আমরা উনি ডিগনিটি সেভ মানে ডিগনিটি প্রোটেক্ট করার জন্য দিয়েছেন, আমরা মানছি সেই পার্টটা, বাট ডিগনিটি কুড হ্যাভ বিন প্রোটেক্টেড ইন ভেরিয়াস আদার ওয়েজ অ্যাজ ওয়েল। শরীরের মধ্যে কোনো চাদর না দিয়েও মানে ডিগনিটিটা আরো বেটার ভাবে প্রোটেক্ট করা যেতে পারতো, যদি চারদিক থেকে পুরো কার্টেন দিয়ে জায়গাটাকে ঘিরে দেওয়া হতো। এবং যেহেতু এই ধরনের মামলাতে আর কেউ জানুক না জানুক, ডাক্তাররা খুব স্পেসিফিক ভাবে জানে যে এই ধরনের মামলাতে ডিএনএ সেলস এই জিনিসগুলো খুব ম্যাটার করে। সেই জিনিসটা তার মাথায় থাকা সত্ত্বেও সেই জিনিসটা কি করে করলো, একটা চাদর দিয়ে দিল অ্যান্ড অল। এইটা আমাদের কাছে একটা রিজনেবল প্রশ্ন, যেটা আমরা লার্নেড কোর্টের কাছে তুলেছিলাম, কিন্তু লার্নেড কোর্ট বলেছেন যে এই পার্ট নিয়ে তো কখনো ডিফেন্স কিছু করেনি, তাই আমরা এই পার্টটাকে নিয়ে কিছু বলতে পারছি না। তবে লার্নেড কোর্ট আরো একটা জায়গাতে খুব ক্যাটেগরিক্যালি বলেছে যে বাবা মা যখন গেল, বাবা মা যাওয়ার পরে বাবা মাকে কি জন্য এই মানে যারা তখন সিনিয়র মানে যারা এই যে গভর্নিং বডিতে ডক্টরসদের যে গভর্নিং বডিতে ধরুন এমএসভিপি বলুন বাই বলুন, এরাই বা কি জন্য ঢুকতে দিল না, বা পুলিশ কি জন্য ঢুকতে দিল না, এটাতে লার্নেড কোর্ট একটা রিজনেবল কোয়েশ্চেন রেজ করেছে তার জাজমেন্টের মাধ্যমে, যেটা আপনারা জাজমেন্টের কপি পেরুজ করলে একদম স্পেসিফিক পাবেন। দেখুন যেই তথ্যগুলো এসছে সেই তথ্যগুলোর বেসিসে সঞ্জয় রয় ইজ সাফিসিয়েন্ট টু বি কনভিক্টেড। যেই তথ্যগুলো এসছে, এবার যেই জিনিসগুলো আসেনি, আমি আপনাকে এই যে বললাম যে আমাদের প্রচুর প্রশ্ন ছিল, সেই প্রশ্নগুলো আমরা আমাদের রিটেন নোটস অফ আর্গুমেন্টে প্রত্যেকটা প্রশ্ন আমরা তুলে দিয়ে ধরেছি, এবং সেই প্রশ্নগুলোর উত্তর ম্যাক্সিমামটা এখানে লার্নেড কোর্ট দিয়েছে। বেশ কিছু উত্তর যেগুলো আমাদের কাছে আমাদের মনে হয়েছে যে আমরা ঠিক উত্তর পাইনি, সেগুলো নিয়ে আমরা অনারেবল কোর্টের কাছে ডেফিনেটলি মুভ করবো ঠিক সময় মতো। এবং আমরা অনারেবল কোর্টের কাছে স্পেসিফিক ভাবেই আমরা এটা বলবো যে আমরা এই জিনিসটা, এই ঘটনাটা, যেই ঘটনাটা ঘটেছে, যেই ঘটনাটা যেরকম ভাবে ক্রাইম সিন ছিল এটসেট্রা এটসেট্রা, পুরো জিনিসটা নিয়ে আমরা লার্নেড কোর্টের মানে অনারেবল কোর্টের কাছে তুলে ধরবো। তুলে ধরার পরে অনারেবল কোর্টের যদি মনে হয় যে হ্যাঁ এই জিনিসটা ফার্দার ইনভেস্টিগেশনের মাধ্যমে আর বাকি যে যা যা ইনভেস্টিগেট হয়ে বেরিয়ে আসা সেইটা আসুক, তাহলে সেইভাবে অনারেবল কোর্ট অর্ডার করবে। যদি মনে করেন অনারেবল কোর্ট যে রিইনভেস্টিগেশন দেবে এই মামলাতে, তাহলে রিইনভেস্টিগেশন দেবে। এটা পুরোটাই অনারেবল কোর্টের যা ডিসক্রিশনারি অর্ডার হবে। বলছি একদম কালকে শুনানি আছে, আপনারা এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা একদম তৈরি, যে প্রশ্নগুলো মনে আসছে সাধারণ মানুষেরও মনে আসছে, সেগুলো আপনারা হাইকোর্টের কাছে নিশ্চয়ই উপস্থাপন করবেন। দেখুন আগে তো যে আপিলটা করা হয়েছে সেই আপিলটা সেই আপিলটা করতে পারে কিনা সেইটা নিয়ে আগে প্রশ্ন চিহ্ন। স্টেট আপিলে যেতে পারে কিনা আগে সেই আপিল নিয়ে প্রশ্ন চিহ্ন, যেহেতু এর আগের দিনই উঠেছে এবং সিবিআই একটা দুটো কেস রেফার করেছেন, তো সেইটা আগে ডিসাইড হবে। তার পরবর্তীকালে ডেফিনেটলি আমরা আমাদের যা যা আপনারা প্রশ্ন করছেন সেই সমস্ত জিনিসই আমরা আমাদের অ্যাফিডেভিটের মাধ্যমে অনারেবল কোর্টের কাছে জানাবো। ঠিক আছে, থ্যাংক ইউ।